সময় এটা কি নিচে থাকে? এই গেরোটা কি নিচে থাকে? কি করবো, বড্ড ঠান্ডা লাগছে, তাই জন্য আর নাইটি ছাড়তে ইচ্ছা হচ্ছে না, ওদিকে বাইরে যেতে হবে, তাই জন্য মায়ের একটা শাড়ি পরে নিচ্ছি। কি করবো। হ্যাঁ চলুন বন্ধুরা, নমস্কার। আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটু আগে একটা ব্লগ আমার শেষ হয়েছে, আজকের দিনে দ্বিতীয় ব্লগ আমার শুরু হচ্ছে। আমি যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে কি বলে ওটার নাম, চুল ছাড়াতে। কারণ এরকম করে ফটো তুললি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে তাতে? তারপরে উপরে সোয়েটার, শীতকাল ফ্রেন্ডস, শীতকাল। হ্যাঁ, এ তো অত্যন্ত আনন্দের কাল। তো যাই হোক, একটু আগে আমার একটা ব্লগ শেষ হয়েছে। হ্যাঁ, তো আজকের দিনে দ্বিতীয় ব্লগ। এখন চুল ছাড়াতে যাচ্ছি এই কারণে যে মেয়ের আমার ওখানে গিয়ে যেদিনকে আমরা পৌঁছবো সেদিন হয়তো বা সে ঘন্টা খানিকের মধ্যে আবার বেরিয়ে যাবে তার বন্ধুদের সাথে, তার কিছু কিছু আছে বোধ হয় না? হ্যাঁ, কাইন্ড অফ হয় আর কি। তো সে সেখানে সুযোগ পাবে না, তাই জন্য সেখানে যাবে। তো একটা মায়ের সোয়েটার ধার করবো, মায়ের একটা চাদর নেবো, নিয়ে বেরিয়ে যাবো। হয়ে গেল মা, আমি তো আচ্ছা চাদর চাদর মা মা তোমার ফাঁচানো ফাঁচানো চাদর গুলো কই? হ্যাঁ, এবার আমাকে শিলিগুড়িতে গিয়ে বলবে না তোমার সব পড়ি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও নাইটি খুলে পেলাম না। আমি ভাবছি মোটা নাইটি পরে না পরে তোমার নাইটি পরে কাজ নেই, একটা নাইটিও পেলাম না। বাবা। আচ্ছা যাই হোক, আমি এখন মায়ের একটা সোয়েটার পরবো এবং মায়ের একটা, আচ্ছা আমি আর পেলাম না সোয়েটার, খুঁজে পেলাম না, দরজা লাগিও না। দরজা খুলে কিসব? তো আমরা এক্ষুনি চলে আসবো। না এক্ষুনি হয় না। আচ্ছা যাই হোক, এবারে এটা হচ্ছে আমার মায়ের একটা চাদর, যে চাদরটা আমি মাকে ভুটিয়া মার্কেট থেকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ, এটাকে আমি খাঁচার চাদর নাম দিয়েছি। একটু আগে যে কাণ্ডটা করলাম, এর আগে হয়তো বা ব্লগে এরকম কখনো আপনাদের দেখায়নি, কিন্তু আমি কিন্তু এরকম মাঝে মাঝেই করে থাকি। যাদের খারাপ লাগলো তাদের কাছে ক্ষমা প্রার্থী। তো কিন্তু আমি ব্যাপারটা মজা করেই করেছি। শীতকাল তো ছাড়তে ইচ্ছে করে না জামা কাপড়, সেই জন্যই জামা কাপড়ের উপরে জামা কাপড় চাপিয়ে নেওয়া। এই গরমটা ছেড়ে আবার ঠান্ডাটা পড়া, আর বিশেষ করে আলস্যে একেবারে পরতে পরতে চেপে ধরে। একটুখানি বসে মানে মাটিতে বসে যে ট্রলিটা খুলে একটা চুড়িদার বার করবো সেটা আর ইচ্ছা করছে না। তো যাই হোক, এই যে দেখুন ঠিক উল্টো দিকে, এই যে এতটাই কাছে, সেটা হচ্ছে বিউটি পার্লার আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি, মানে হেঁটে 30 সেকেন্ড আর কি। তো আমাদের দিনহাটা বাড়ির পজিশনটা এই জন্যই এত ভালো, আর প্রতিটা মিনিটে মিনিটে একটা করে, মিনিটেও না মানে হয়তো 30 সেকেন্ডে দুটো এরকম ভাবে করে একটা টোটো করে দাঁড়াচ্ছে, বলছে দিদি কোথাও যাবেন, মানে এতটা সুবিধা। বুঝতে পারছেন তো সেখানে আমাদের শিলিগুড়ির বাড়িতে কত অসুবিধা দেখুন। ওগো তুমি সুন্দরী, এইটা হচ্ছে পার্লারের নাম। কিন্তু পার্লারটা খুব ভালো, কিন্তু জানেন তো, মানে নামটা হয়তো বা একটু সেকেলে, কিন্তু পার্লারটা খুবই ভালো। আর এ হচ্ছে আমার দিদির মানে মামা শ্বশুরের বাড়ির দিকের আত্মীয়। এরা হচ্ছে ভট্টাচার্য বৌদি, অনেক লতায় পাতায়, মানে আমার জামাই বাবুর মামা বাড়িতেও ভট্টাচার্য, এদের সাথে অনেক লতায় পাতায় সম্পর্ক রয়েছে আর কি। আমার জামাইবাবুকে জিজ্ঞেস করলে সেও অতটা বলতে পারে না যে কোথায় কোন লতায় পাতায় কিভাবে কি আত্মীয়, কিন্তু একটা আছে এইটুকুই জাস্ট জানে আর কি। তো এই বৌদির সাথে জিজ্ঞেস করলাম, ইনিও ঠিক ওই একই রকমের, খুব একটা জানেন না ওই আর কি। হয় না যে আগেকার দিনের মানুষ হলে হয়তো বা বলতে পারতেন, আমার দিদির শাশুড়ি মা মালা আন্টি তিনি হয়তো বলতে পারবেন, কিন্তু এরাও বলতে পারলেন না, আমার জামাইবাবু অতটা বলতে পারেন না। তো যাই হোক, আপাতত চুলটা ভালোই কেটেছে। পার্লারটা অ্যাকচুয়ালি এই বৌদিরই কর্মচারী আছে, এবং যেরকম ভাবে সুন্দরভাবে সাজিয়েছেন পার্লারটা তাতে বোঝা গেল ভালোই চলে পার্লারটা। যাই হোক, ঠিক আছে। সব শেষে সামনেটা না একটু বেশি ছোট হয়ে গেছে বলে টুপুরের মনে হচ্ছে, কিন্তু খারাপ আমার খুব একটা কিন্তু লাগছে না। চুলটা খুব দ্রুততার সাথে কেটে দিল এবং ভালোই কেটেছে। আর শিলিগুড়ির তুলনায় দাম অনেক কম, অনেক অনেক কম। তো সব মিলিয়ে মিশিয়ে খুব অল্প সময়ের মধ্যে মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়েছি এবং ঢুকেছি ব্যবধান হচ্ছে ওই মিনিট 20 মতো আর কি। হ্যাঁ, খারাপ হয়নি, 20 মিনিটের মধ্যে ভালোই কেটে দিয়েছে। বাড়ি গিয়ে এরপর টুকু স্নান করবে আবার, কারণ আমি বলেছি চুল কেটেছে যখন চান কিন্তু করতে হবে, তো সেটা কিন্তু করেছে। সুপ্রভাত বন্ধুরা, কালকে রাত্রের পর আর ব্লগ করা হয়নি। আজকে সকালবেলা উঠে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি গোবরাছড়াতে। গোবরাছড়া হচ্ছে এখান থেকে খুব বেশি একটা দূরত্ব নয়। গোবরাছড়া একটা খুব বড় বাবার মন্দির আছে, গোবরাছড়াতেই বাড়ি হচ্ছে আমাদের এই যে পূজা এসেছিল, এই পূজার ওখানে খুব জাগ্রত একটা শিবের থান রয়েছে। মা শ্রাবণ মাসে কি গো তোমার হয়ে গেল?
ঝাড় দিয়ে দাও দিদি, আর মোছার লাগবে না, সময় নেই আর। সময় নাই, ছাড় তো দিদি দিয়েছে। তাও আর একবার, আচ্ছা দিয়ে দিক তোমার একটু সামান্য, ও 10 মিনিট লাগবে না, দিয়ে দিক, ঝাড় দিয়ে দিক। 5 মিনিট লাগবে ওর, ও পোছাটা দিয়ে নিক, 3টে ঘর পোছা দিয়ে নিক। তো আসলে অনেকক্ষণ ড্রাইভার ছেড়ে চলে এসেছে আমাদের বাড়ির সামনেটা, একদম দাঁড়াতে দেয় না, যার ফলে মা একটুখানি হেজিটেট করছে যে ঘর মুছতে হবে না, কিন্তু ঘরটা মোছা দরকার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু বেলাই হয়ে গেল, আমি জানি না কতক্ষণে মানে মন্দির দরজা বন্ধ হয় বা সেগুলো কিছু কোনো খোঁজ খবর নেই, জাস্ট বাবার নাম করে ভরসা করে বেরিয়ে যাচ্ছি বটে। দেখা যাক, যা হবে সেটা ভালোই হবে। একটু চাপ, এখন প্রায় 12টা কাছাকাছি তো বাজেই। তো যাই হোক, আজকে রান্না হয়েছে ডাল, আলু ভাজা, ভাত, কালকের মাংস ছিল সেটাই আছে। তো গোবরাছড়াতে মা শ্রাবণ মাসে আমাকে একদিন ফোন করে বলছেন যে, আমার এক সাবস্ক্রাইবার ওই পূজায়, সেই আমাকে বলছিল যে মা ওনাকে ফোন করেছে, ওনার হয়তো বা মায়ের খুব ইচ্ছা হয়েছে সেখানে যাওয়ার জন্য, কিন্তু পূজা তো মায়ের শারীরিক কন্ডিশন জানেন, সেটা বুঝে ও আমাকে ফোন করেছিল সেটা জানানোর জন্য। তো তারপর আমি মাকে বললাম যে মা, এইসব ব্যাপারে তো একটু ঠান্ডা মাথায় ডিল করতে হয়, মা আমি যখন দিনহাটায় যাবো আমি তোমাকে নিয়ে যাব, তুমি এই ভিড়ভাট্টার মধ্যে আর অত জাগ্রত থান যেখানে ধাক্কা ধাক্কি, আর শিবের মন্দির, শ্রাবণ মাস, সোমবার, যেটাতে মায়ের যাওয়ার ইচ্ছা, সেটা তো সাংঘাতিক ব্যাপার না, মা পক্ষে খুব মুশকিল ছিল। এইবারে আমি তালাগুলো ভুলে গেছি, সেদিন যখন মায়ের ওখানে যাচ্ছিলাম, সারদা মায়ের ওখানে, তখন হঠাৎ আমার টোটোতে মনে পড়লো, বললাম মা গোবরাছড়া যাবে? তো মা বলছিল না, আমার শরীরের যা কন্ডিশন যাবো না। তো কিন্তু মায়ের মনের ইচ্ছাও ছিল, তারপর নিজে থেকে আবার বলছে চল তাহলে যাই। তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে, কিন্তু আমি তো কালকে যেতে পারবো না। প্রথমে একবার ভেবেছিলাম কালকেই যাব, তো তারপরে দেখা গেল যে না, কালকের দিনটা স্কুলের জন্যই থাকুক, সেই জন্য আজকে 24 তারিখ, আজকেই মাকে নিয়ে বেরোচ্ছি। কালকে সোমবার আমি ইচ্ছে করে পিছিয়ে গেলাম, কারণ সোমবারও ওখানে ভিড় হবে, মাকে নিয়ে মুশকিল হবে, সেজন্য মঙ্গলবার দিনটাই থাকুক। আজকে বাবার কাছে যাওয়া নিয়ে তো কথা, মায়ের একটা মনের ইচ্ছাও ছিল, যেহেতু সব মিলিয়ে মিশিয়ে এখন বেরোচ্ছি। তো আমাদের এই বাড়ির সামনেটাতে পঙ্কজ অনেকক্ষণ চলে এসেছে গাড়ি নিয়ে, খুব একটা দূরত্ব না, লোকে টোটো নিয়ে যায়, কিন্তু টোটোতে মায়ের এত হু হু করে হাওয়া লাগবে যে একটু কষ্ট হবে। শোনো দুপুর, এই ধরনের চটি পরে যাবে, বুট পরবে না মন্দিরেতে। হ্যাঁ, বুট পরবে না মন্দিরেতে, বারবার করে চটি খোলা পড়া, হাত দেওয়া, জল দেওয়া, ওগুলো দরকার নেই। লিও যাচ্ছি পঙ্কজের সাথে। পঙ্কজকে তো আপনারা অনেকেই হয়তোবা চেনেন, দিনহাটায় কোনো গাড়ির প্রয়োজন হলে আমরা পঙ্কজকেই ডাকি, পঙ্কজ হয় নিজে আসে, না হলে ব্যবস্থা করে দেয়। এই সময়টা যখন ওকে খবর দেওয়া হয়েছিল তখন কিন্তু পঙ্কজ পাহাড়ে ছিল, কিন্তু শরীরটা একটু খারাপ ছেলেটার, আমার থেকে বেশ অনেকটাই ছোট, কিন্তু দেখতে একটু ভারী কি হয়ে গেছে বটে, বয়স মোটেই বেশি নয়। খুব ভদ্র একটা ছেলে আর খুব রিজনেবল, জানেন তো। আমরা অনেকবার পঙ্কজের গাড়ি চড়ে গিয়েছি শিলিগুড়িতে, দিদি আসলেও পঙ্কজের গাড়ি নিয়ে থাকে। তো যাই হোক, গোবরাছড়া যাচ্ছি, এই মন্দিরটা সম্পর্কে একটু খোঁজ খবর নিলাম, জানেন তো। ভাবছি যে একটা জাগ্রত থান, কোনোদিন শুনিনি, হঠাৎ করে এখন খুব শোনা যাচ্ছে, ব্যাপারটা কি। পরে জানতে পারলাম যে গোবরাছড়া যেখানে যাচ্ছি, মন্দিরটা এখন যেরকম বড় মা খুব মানে প্রচার পেয়েছেন, তেমনি লকডাউন থেকে এই মন্দিরটা কিন্তু খুব প্রচারের আলোতে এসেছে। কিছু অলৌকিকতা আছে কিনা সেটা অতটা মানে খুব একটা নির্ভরযোগ্য সূত্রে কোনো খবর পাইনি। বুঝতেই পারছেন, খুব বেশিক্ষণ সময় ধরে খোঁজ খবর করবার সময়ও পাইনি। আমি আজকেই গেছি, আজকেই রাত্রেবেলা আপনাদের ভয়েস দিচ্ছি, কাজেই সময়টা খুব একটা বেশি পাইনি। নিশ্চয়ই যখন খবর পাবো তখন জানিয়ে দেব। কিন্তু যেটা জানতে পারলাম, এই গোবরাছড়ার মন্দিরটা ব্যক্তিগত মালিকানাধীন। দিনহাটাতে বোর্ডিং পাড়াতে আছে চ্যাটার্জি পরিবার। এই মন্দিরটা চ্যাটার্জি পরিবারের জায়গায় তৈরি করা একটি মন্দির। যে জায়গায় মন্দিরটা রয়েছে সেখানে তাদের পৈতৃক সম্পত্তি, অর্থাৎ বুঝতেই পারছেন জায়গাটার নাম হচ্ছে গোবরাছড়া। শুধু চ্যাটার্জিরা নয়, ভট্টাচার্যি এবং আরো বেশ কিছু খুব বর্ধিষ্ণু পরিবার, হিন্দু পরিবারের জায়গা ছিল হচ্ছে এই গোবরাছড়ায়। তারা বাংলাদেশ থেকে এসেছিলেন এখানে, আর তার আগেও কিছু কিছু মানুষজন এখানে থাকতেন। আমাদের এই দিনহাটাকে কেন্দ্র করে ওকরাবাড়ি, সুটকাবাড়ি, এই সমস্ত জায়গাগুলো না পুরোপুরি প্রায় বেশিরভাগটাই হচ্ছে মুসলিম অধ্যুষিত, কিন্তু এই গোবরাছড়া এই জায়গাটা কিন্তু বেশিরভাগটাই ছিল হিন্দু অধ্যুষিত, এবং তাদের মধ্যে বেশ কিছু খুব ভালো ভালো ব্রাহ্মণ পরিবারও ছিল। আবারও মনে করিয়ে দিচ্ছি, গোবরাছড়া জায়গাটার নাম, অর্থাৎ গোবরা মানে হচ্ছে গোবর কুচবিহারি ভাষায়, এবং ছড়া মানে হচ্ছে চতুর্দিকে গোবরের জল ছিটিয়ে দেওয়া বা গোবর ছড়িয়ে দেওয়া, অর্থাৎ একটি বাঙালি হিন্দু রীতির সাথে সাধুর্য রেখে একটা গোটা অঞ্চলের নাম হয়েছে। তার মানে প্রতিটা বাড়িতে গোয়াল ছিল এবং সেখানে গোবর হতো, এবং
প্রত্যেকটা বাড়িতে গোবর ছড়া দেওয়া হতো। এটা সম্পূর্ণ হিন্দু একটা অঞ্চল ছিল, কিন্তু এখন কিন্তু সেটা নেই, অনেকটা ভেতরে। তবে রাস্তাটা মোটামুটি ভালো হয়ে গেছে। পঙ্কজকে জিজ্ঞেস করে করে যেতে হলো, ও এর আগে গোবরাছড়া মন্দিরেতে আসেনি এবং আজকে আমাদের সাথে প্রথমবার এলো। আমার তো ভীষণ ভালো লাগছিল, অনেক ভেতরে এবং মানে একদম খুব উর্বর কৃষি জমির মধ্যে দিয়ে একটা রাস্তা এবং একটি মন্দির। মন্দিরটা দেখে কিন্তু আমার ঐতিহাসিক মনে হয়নি, যার ফলেই কিন্তু আমি বেশি করে খোঁজ খবর করতে শুরু করলাম। যেটুকু জানতে পারলাম, এই মন্দিরে কোনো রকম লোহা বা ওই রকম কোনো কিছু কাজে হয়নি, মানে যেটা কনস্ট্রাকশনটা পুরোটাই ইটের, এবং তার মধ্যে একটা গম্বুজ ছিল। যেহেতু কোনো পিলার নেই, সেহেতু কোনো একটা ভূমিকম্পে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, জন্য এটা স্ট্রাকচারটা খানিকটা বদলে গেছে, মানে ওই চূড়োর দিকের মানে স্ট্রাকচারটা। কেউ কেউ বলছেন এটা 300 বছর আগেকার মন্দির, কিছুটা ঐতিহাসিক ব্যাপার রয়েছে। হ্যাঁ, এটা অনেক পুরনো মন্দির, এটা ঘটনা, তবে সম্ভবত 300 বছর নয়, তার থেকে একটু কম, কারণ কিছু কিছু জিনিসের সাথে না ঠিক আমি মেলাতে পারছি না। মানে 300 বছর হলে যেটা হতো, বোধহয় ব্যাপারটা ততটা নয়। তবে মন্দিরটা খুব ছোট্ট, কিন্তু ভেতরে আমি ঢুকলাম এবং বুঝতে পারলাম আমি মা দুজনেই ভাইবটা কিন্তু সাংঘাতিক স্ট্রং। কিছু অলৌকিক ব্যাপার ডেফিনেটলি আছে এই মন্দিরের ভেতর, কিন্তু এক্স্যাক্টলি কি কারণে এতটা মানে মানে লকডাউন থেকে এত পপুলার হয়ে গেল যে শ্রাবণ মাসে এখানে তিল ধারণের জায়গা থাকে না, সেইটা এখনো বুঝতে পারিনি। তবে কি জানেন বন্ধু, অলৌকিকতা না আস্তে 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 মানুষ, ধরুন আমি জানি যে এখানে গেলে আমার এই কাজটি হবে, অর্থাৎ এখানে বাবার মানে স্বয়ং বিরাজ করছেন, সেই মনের ভেতর আমার যে একটা বিশ্বাস দৃঢ়ভাবে তৈরি হয়ে যায়, তারপর সেই দৃঢ়তাটা যখন মনের ভেতর চলে আসে তখন এমনি কাজ হতে শুরু করে। আসল কথা ভক্তির ব্যাপারটা হচ্ছে মন, যে কারণে অনেকগুলো দেবস্থান সম্প্রতি বেশ মানে শিরোনামে আসছে, সেই রকমই হয়তো বা গোবরাছড়াটাও। এখানকার যে ঠাকুর, তার সাথে পাশে একটি ছোট্ট দেবতা বা দেবস্থানের বিশেষ পার্থক্য নেই, কিন্তু কি জানেন, এখানের সাথে এমন একটা বিশ্বাস জড়িয়ে গেছে যে এখানে গেলে আমার কাজটা হবেই, আমি জানি এখানে গেলে আমার কাজটা হবেই, সুতরাং কাজটা হবেই। এটা কিন্তু কিছুটা অ্যাফার্মেশন, মানে এটা বিজ্ঞান, এটার সাথে মানে আধ্যাত্মিকতার কতদূর কি সম্পর্ক আছে আমি জানি না। তবে হ্যাঁ, জায়গাটা বেশ পবিত্র, নিয়মিত এখানে পুজো অর্চনা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। সেবায়েত আছেন, একজন বেতন করা সেবায়েত, সেটা চ্যাটার্জি পরিবারই ভার বহন করেন, এবং সব মিলিয়ে মিশিয়ে মন্দিরটা ভালো লেগেছে। তবে এটা ঘটনা যে বাবা যদি আবার টানেন ডেফিনেটলি যাব, তবে যদি বাবা যদি না টেনে অন্য কোথাও টানেন তাহলেও ভালো কথা। তবে মা এখানে আসতে পেরে খুশি হয়েছেন এবং আমার মাকে খুশি করাটাই উদ্দেশ্য ছিল। তবে একটা জিনিস আমি আমার মায়ের ব্যাপারেও বলছি, যেটা হচ্ছে যে মাকে আমি ইদানিং খুব করে বলছি, মা উপাচার কমাও, উপাসনা বাড়াও, অর্থাৎ তুমি ধ্যান করো, তুমি জপ, মানে এত সারাক্ষণ ধরে এই ঠাকুরের কাছে এই ফুল, ওই ঠাকুরের কাছে ওই ফুল, এই করে করে আজ থেকে 10 বছর আগে আমি যা করতাম, সেইটা আমার এখন ক্ষমতা না থাকা সত্ত্বেও আমাকে করতেই হবে, এটার কিন্তু কোনো মানে নেই। বরং বলা যেতে পারে আমার শ্বশুরমশাই এখন যেরকম ভাবে পুজো করেন, সেই পুজোটাই কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হয়। কিন্তু মাকে বোঝানো খুব কঠিন ব্যাপার, আর সেই জন্য আমিও মাঝে মাঝে একটুখানি হাল ছেড়েই দিই বলা যেতে পারে। আজকে আপনারা মায়ের পুজো দেখে বুঝতে পারবেন যে মা কি প্রচন্ড পরিমাণে এই উপাচারে বিশ্বাসী আর কি। তো যাই হোক, এখানে মা যে কৌটোটা, মানে কৌটো না, এটাকে কি বলবো, একটা ঘটি, সেটা কিন্তু আমার মায়ের, জানেন তো। আমি ভুল করে এটা কিন্তু রেখে চলে এসেছি এই ভেবে যে এটা বোধহয় মন্দিরে, তো সেটা মা আমাকে দিয়েছিলেন, আমি জল নিয়ে এসে দিলাম। তারপর মায়ের সাথে কিন্তু ছোট্ট করে আমার একটু রাগারাগিও হয়ে গেছে, কারণ মা এত বিভোর হয়ে সমস্ত পুজো নিজে নিজে করতে যাচ্ছিলেন যে সমস্ত বেলপাতা, ফুল এবং দুধ পর্যন্ত যে সবটুকু মা নিজেই ঢেলে ফেলছেন। আমি রয়েছি, টুপুর রয়েছে, মার কোনো বিজ্ঞান নেই, হুঁশ নেই, মনেও নেই আমাদের কথা। তো সেখানে আমার খুব রাগ হয়েছে আজকে। যদিও উপাচারে খুব বেশি একটা বিশ্বাসী আমিও নই, কিন্তু তবু একটা জাগ্রত দেবস্থানে এসেছি, একটু তো দুধ দিতে মানে মাথায় ঢালতে দাও, কিন্তু মার আমাদের কথা মনেই ছিল না।
সেই জন্যই আর কি খুব রাগ হয়েছে আমার আজকে। মানে আমি কান্নাই কি আমি কেঁদেই ফেলেছি আজকে যে মা তুমি আমার কথা ভুলে যাও কেন সব সময়। হ্যাঁ, আমার মা কিন্তু আমার কথা মাঝে মধ্যেই ভুলে যান, জানেন তো। অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আমি জানতে পারি না, অথচ প্রাণপাত করি মায়ের জন্য। তো যাই হোক, একজন ভদ্রমহিলা এসছেন, ওই দেখুন মায়ের সঙ্গে দেখা করতে। একটি ছোট্ট বেড়াল ছানা, কি মিষ্টি কি মিষ্টি। আজকে বাস্তবেই আমি প্রচন্ড ক্ষুব্ধ হয়েছি। সাধারণত আমি এরকম ভাবে ক্ষুব্ধ হই না। হ্যাঁ, আমার উপর রাগ আমার হয়, কিন্তু এতটা মানে মানে রাগে কেঁদে ফেলা, সেইটা কিন্তু আমার খুব একটা সচরাচর হয় না। আজকে যেটা আমার হয়েছে, ঠিক রাগে কেঁদে ফেলা নয়, খুব দুঃখে কেঁদে ফেলা। মানে তোমার আমার কথা মনেই নেই মা। এই যে এই জায়গাটাতে দেখুন, এগুলো সব বাড়ির বেলপাতা, হ্যাঁ গুছিয়ে দিয়েছি সব, একটার পর একটা বেলপাতা দিচ্ছেন, ফুল দিচ্ছেন, যে জায়গায় বেলপাতা দেওয়ার নয় সেখানে দিচ্ছেন। অথচ আমি যে বাবার মাথায় একটা দেব, আমার জন্য একটাও বাকি নেই। আমি সামনেই বসে আছি, আমি গেছি, টুপুর গেছি, যাই হোক মানে আমরা সবাই চান ডান করে সবকিছু করে গেছি, তোমার মনেই নেই আমাদের কথা। তো যাই হোক, আর কি বলবো। হ্যাঁ ঠিক আছে, কোনো বাবাকে আমরা মাথায় দিলাম হচ্ছে, দুপুর দিল একটা ছেঁড়া বেলপাতা, আমি দিলাম একটা ছেঁড়া বেলপাতা, আধখানা মানে ওই কি বলে ওটার নাম, গাঁদা ফুল, এই করে আর কি, কারণ বাদ বাকিগুলো সবই মা দিয়ে ফেলেছেন আর কি। তারপর যখন আমি রেগে গেছি তখন একটু থমকে গেছেন এবং একটু ঘাবড়েও গেছেন আজকে মা, কারণ আমি ভীষণ ক্ষুব্ধ হয়েছি আজকে। তো এই যে দুধ দিচ্ছেন, এবং দুধ দিতে গিয়ে তারপর শেষটায় আর রাত থাকতে না পেরে আমি তারপর বলেই ফেললাম যা বলার। হ্যাঁ, সব দুধ তুমি ঢেলে দাও বলেছি, কিন্তু ওইটুকু কথাই, মানে আমি আর কথাই বলতে পারছিলাম না। আমার এত কষ্ট হচ্ছিল আজকে, জানি না কেন। যাই হোক, তারপর যখন কাঁদতে শুরু করেছি তখন না মা খুব ঘাবড়ে গেছেন আর কি আজকে। তো যাই হোক, টুপুর খুব একটা প্রতিক্রিয়া দেওয়ার মেয়ে নয়, টুপুরও আজকে রেগে গেছে মার উপর। আমি নিজেও খানিক অবাক হচ্ছিলাম, এত সামান্য ব্যাপারে আমি এত মানে এইরকম ভাবে কান্নাকাটি শুরু করে দিলাম। টুপুর বলছে যে না, ব্যাপারটা আজকের দিনের নয় মা, এই কদিন ধরে তোমার উপর যা চলছে, বিষয়টা এইটাই যে এই বাড়িটাতে এখন আমরা থাকি না, থাকে আমার মাই। মা যাতে ভালো থাকেন, ঘরগুলো এত নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্যই আমাকে যে পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে, সেটা হয়তো বা ব্লগের মাধ্যমে আপনারা কিছুটা অনুমান করেছেন, কিন্তু যেটা অনুমান করেছেন সেটা হয়তো বা আসল ঘটনা 10 ভাগও নয়। অথচ এটাতে আমার কোনো স্বার্থ নেই, থাকবে আমার মা। তিনি এই অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারবেন না। তো টুপুরের বক্তব্য যে এই কদিন ধরে তোমার উপর যা চলছে, এইটা সেটারই কিছুটা প্রতিফলন। তো যাই হোক, কি আর করব বলুন, এভাবেই চলতে হবে, করার আমার কিছু নেই। তো এখন যেটা হয়েছে যে মাকে একটু ওয়াশরুম নিয়ে যেতে হবে, সেই জন্য পুরো গাড়ি নিয়েই এখানে চলে আসা হলো, এবং এই জায়গাটাতে আমার খুব ভালো লাগছিল। আমি আসলে এইরকম পরিবেশেই বড় হয়েছি, কিন্তু এখন ভিডিওতে এগুলোকে ধরে রাখতে পেরে খুব আনন্দ হচ্ছে। বিস্তীর্ণ একটা উঠোন দেখুন, দেখে ওই সামনে একটা বাড়ি। এরা যে কত লাকি যে এত সুন্দর একটা খোলামেলা জায়গায় প্রকৃতির মাঝখানেতে এরা রয়েছে। আমি তো বেসিক্যালি চাষি, মানে আমরা হচ্ছে মাহিষ্য, তো আমরা হচ্ছে চাষি, কাজে এই চাষবাস এইসবগুলোর প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে, সেটা আমার রক্তেতেই রয়েছে। তো এখন এই জিনিসগুলো দেখলে যার ফলে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করে। আবার সেই গ্রামের মেঠো পথ দিয়ে চলে এলাম দিনহাটা শহরে। তো এখানে আমরা একটু চায়ের খোঁজ করছি। মা তখন বলছেন যে মা বারবার করেই যে একটা দোকানে থেমে একটুখানি চা খেতে হবে। মা আসলে এগুলো খুব ভালোবাসেন, এখন বেরোতে পারেন না, তো আমার সাথে বেরিয়েছেন। এখন একটুখানি যদি একটু চা খেলে ভালোই লাগতো। আমি যেরকম রেস্টুরেন্টে খেতে ভালোবাসি, তেমন আমার মাও কিন্তু তাই। তো যাই হোক, সেটা কিন্তু কোথাও পাওয়া গেল না। তো তারপর মা বললেন ঠিক আছে, যখন পঙ্কজের সাথে এসেইছি, তখন যোগেশচন্দ্র জুনিয়র হাই স্কুলে এখানে কিন্তু অষ্টকালীন কীর্তন হয়, মা প্রত্যেকবার এখানে আসেন। তো এবারেতেও এলেন। এখন দেখুন একদম পুরো খালি, কিন্তু মা এখানে এসছেন প্রণাম করতে। তো এখানে চাঁদা দিলেন, তারপর প্রসাদ দিল, মানে সরা করে অন্ন প্রসাদ, সেটা দিল, খুব সুন্দর খেতে হয়।
তো এখনো কিন্তু আমার মনের ভেতর না একটা জেদটা চলছে যে মা আমার কথা ভুলেই গেছে। এবং এই জেদটাই প্রথমবার না, এর মাঝখানে বেশ কয়েকবার, মানে এই 2-3 মাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র হয়েছে যেগুলো কিন্তু আমি জানতে পারিনি। মা প্রতিবেশীদের জানিয়ে, আত্মীয় স্বজন অন্যান্য অনেককে জানিয়ে, তারপর হয়তো 3 দিন পর মনে পড়েছে তুতিকে তো জানানো হয়নি। অথচ মা যদি কোনো রকম বিপাকে পড়ে তখন দৌড়ে এসে আমিই প্রথমে আসবো, অথচ মা আমার কথা ভুলেই গেছে। তো সেই জিনিসটা হয়তো বা আজকেও আমার ভেতরে কাজ করেছে, প্লাস টুপুর যেটা বললো সেটাও হয়তো বা সত্যি। সব মিলিয়ে মিশিয়ে আর কি যেটা হয়েছে সেটা হয়েছে। যাই হোক, এখন দেখুন একজন দাদা, তিনি মায়ের ছাত্র, প্রথম দিকের ছাত্র, তিনি মাকে এখন কি তুলে দিচ্ছেন জানেন? দুব্ব। তো একটু আগে মা নিজেও কিন্তু এগুলো তুলছিলেন। এই দুব্বগুলো নিয়ে মা পুজো করবেন, এবং এই কাজগুলো, এই যে দুব্ব একটি একটি করে বাছা, তারপর সেগুলোকে ধোয়া, এই করতে করতেই তো কত সময় লেগে যায়। এমনি এমনি কি আর 11টার সময় ঠাকুরঘর ঢুকে 5টার সময় একটা মানুষ বেরোয়? এইসব কাজগুলো করতে করতেই তো সময় কেটে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমি যাচ্ছি একটুখানি ক্রিসমাস কেক কিনে আনতে। অনেকক্ষণ সময়ে ব্লগ না করেছিলাম, কারণ ব্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে। ভেবেছিলাম আবার সন্ধ্যাবেলাতেই চালু করবো, কারণ মা আজকে বিভৎসভাবে চা খেতে চাইছিল বাইরে বেরিয়ে, কিন্তু তখন মানে দুপুরবেলার টাইম। মমিনাদি দরজাটা বন্ধ কর। তো তখন দুপুরবেলার টাইম জন্য কোথাও চা পাওয়া যাচ্ছিল না। তো আমার তখন খুব খারাপ লাগছিল। আমি বললাম তুমি এত চা খেতে, আসলে মা না বাইরে বেরোতে ভালোবাসে, বাইরে বেরোতে, বাইরে খেতে টুকটাক খুব পছন্দ করে, পারে না, একদম পারে না, যার ফলে আর বেরোনো হয় না। আজকে যখন বেরিয়েছে সেই জন্য আমার খুব ইচ্ছা হয়েছিল। কারণ যাই হোক, তারপরে তখন যেহেতু পাওয়া গেল না, আমি তখন বলেছিলাম যে ঠিক আছে তাহলে তোমাকে আমি সন্ধ্যেবেলায় নিয়ে যাব, নিয়ে গিয়ে এই সামনে ফুলদিঘি একটা আছে, সেখানে সুন্দর চা পকোড়া বিক্রি করে, চলো আমরা সন্ধ্যেবেলায় খাবো। কিন্তু একবার এসে জামা কাপড় ছেড়ে শীতের মধ্যে শুয়ে পড়েছে, আর কিছুতেই বেরোবে না। অনেকক্ষণ ধরে সাধলাম যে চলো মা বেরো মা বেরো মা, কিছুতেই রাজি নয়। তো কি আর করা যাবে। তো এখন যাচ্ছি একটুখানি ক্রিসমাস কেক নিয়ে আসতে। আমরা তো বড়দিনের দিনই বেরিয়ে যাচ্ছি, তার মায়ের জন্য আজকে রাতটাই। তো একটু দেখি এগলেস কেক পাওয়া যায় কিনা, যাবে হয়তো পেস্ট্রি পাওয়া যাবে, কিন্তু যেটা টিপিক্যাল ক্রিসমাস কেক, ফ্রুট কেক, সেটা হয়তো পাওয়া, এগলেস যেতেও পারে। আপাতত খোঁজ তো করি। দোকানপাটগুলো টুকটুক করে সব বন্ধ হয়ে যাচ্ছে, 9টা বাজে। দেখি স্টেশনারি দোকানগুলো খোলা পাবো। যাবো ওইখানটায় দেবুদার দোকানে। সবকিছু বাড়ি ভীষণ কাছে, হাতের বড্ড বেশি নাগালে সবকিছু, একদম প্রাণকেন্দ্রের বাড়ি যাকে বলে তাই। উইশ ইউ মেরি ক্রিসমাস, তাই না? প্রি যিশু দিবসের অনেক শুভেচ্ছা সকলকে। বাবা কি এটা, কি কেক, এটা শক্ত। তুই হাত মোজাটা কি খুলবি মা? চেষ্টা করছি। হ্যাঁ না, তুমি দিদাকে খাও এগলেস কেক। কেমন খেতে মা? দিতে যাবে তো, 7টা বুঝবো তো বলো। ভালো, তবে মিষ্টি খুব একটা মিষ্টি না। হ্যাঁ ভেঙে ভেঙে একাকার কাণ্ড করছে। কাটা আমি তো ওইটুকু হ্যাঁ। আরে আমি কি করলাম নিজে। একদম এইটা এবং এইটা কমপ্লিট হয়ে গেছে। মায়ের খুব শরীর খারাপ করছে আজকে। হ্যাঁ উপরে যাবো না, রাত হয়ে গেছে। মা সুস্থ বোধ করছে অত্যন্ত। চরম শরীর খারাপ হচ্ছে, সে বলার পক্ষে না। কিন্তু এখন প্রত্যেক দিনেরই ব্যাপার হয়েছে শরীরটা, বিশেষ করে দুপুরবেলায় ঘুমটা না হলে না খুবই অসুস্থ হয়ে পড়ে।
আজকে একটু দুপুরে ঘুমটা ডিস্টার্ব হয়েছে, ঘুমাতে পারেনি বলা যায়, তা সেই জন্যই আর কি ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের দিনে ব্লগ আমি শেষ করছি এখানেই। এই হচ্ছে আমার এই যাত্রায় দিনহাটা থেকে দিনহাটায় শেষ, মানে দিনহাটায় ব্লগ শুরু করে দিনহাটায় ব্লগ শেষ করা, শেষ ব্লগ। কালকে একটা ব্লগ হবে যেটা দিনহাটায় শুরু হয়ে শিলিগুড়িতে গিয়ে শেষ হবে। মেয়ে বলছে টিকিট ক্যান্সেল করো, আমিও ভাবছি টিকিট ক্যান্সেল করবো, কিন্তু মেয়ের বাবা একা আছে আর টিকিট কাটা হয়ে গেছে, ক্যান্সেল করলেই টাকা নষ্ট। তাছাড়া ছিলাম এতদিন অনেক দিনই, টিউশনটাও মেয়ের ওখানে মিস হচ্ছে। যদিও ফেস্টিভ সিজনে টিচার অত পড়ায় না, কিন্তু তাও একটু শিলিগুড়ি যাওয়ার দরকার হয়ে পড়েছে আমার। তো যাই হোক, ঠিক আছে, যদিও এখানে থাকাটাও আমার জরুরি, একটা জায়গায় মায়ের সঙ্গে যাওয়াটা খুব দরকার ছিল। মায়ের দিন সেটা বলেনি, আজকে বলছে আমাকে, তাহলে একদিন ছিলাম, একটু যেতেই পারতাম। হ্যাঁ, সময় কোথায় পেলাম। যাই হোক, সেটাও শুধু একদিনের কাজ না, সেটা 3-4 দিন থাকতে হবে। তো ঠিক আছে, মা কিভাবে ম্যানেজ করবে মাই জানে, অনেক কিছুই তো নিজে নিজে ম্যানেজ করে ফেলছে, এটাও হয়তো বা করবে, কি আর বলবো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।